হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যে আমি আর আমার বন্ধু ভাস্কর, এই যে ভাস্কর, সবাই এসে দেখে নাও। তো ভোরবেলা এখন 6টার সময় রওনা দিচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। টোটাল ট্যুরটা কীরকমভাবে হলো, কী হলো, কত টাকা আমাদের বাজেট লাগলো, কত ফুয়েল লাগলো, কত খাওয়া দাওয়া খরচ পড়লো, ওয়ান ডে বাইক ট্রিপ ঝাড়গ্রাম। আমরা হাওড়া থেকে রওনা দিচ্ছি, কত কিলোমিটার ডিস্টেন্স, কত কী, সব ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটায় জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো যে এটা কোলাঘাটের দাঁড়িয়ে আছি। আমি আর আমার ওয়াইফ প্রকাশ করতে বেরিয়েছি। খুব চেনা পরিচিত জায়গা, কোলাঘাটের শেরেপাঞ্জাবে এসেছি। তো তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোলাঘাটের ব্রিজটা কেমন লাগবে। খুব সুন্দর পরিবেশ, নীল আকাশ, সাদা মেঘ, শরৎকাল পৌঁছেই গেল প্রায়। এখন ভাটায় এখন বাজে 6:30, ধুলোঘাটের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর ট্যাঙ্ক ফুল করে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। এই আমাদের পেট্রোলের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। আমাদের ওই 4-5 লিটার মতো পেট্রোল খালি ছিল বাইকে। তাই আমি পেট্রোলটা ফুল করে নিয়ে আমাদের টোটাল 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নিয়ে আমরা রওনা দিলাম। এবার আমরা রওনা দিয়েছি ধুলোগড় টোল প্লাজার উদ্দেশ্যে। ধুলোগড় টোল প্লাজা পার করে তারপরে ওখান থেকে আমরা চলে যাব রানীহাটি পার করে কোলাঘাটের উদ্দেশ্যে। এবং মোটামুটি এই রাস্তাটাই সবাইকেই ধরতে হবে। সুন্দর গাছপালা, মাঝখানে গ্রিনারির মধ্যে দিয়ে আমরা বাইক ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। খুবই সুন্দর লাগছে, আনন্দ হচ্ছে। একটা নতুন জার্নি, একটা নতুন জায়গা, একটা নতুন স্পট ভিজিট করবো, নানা রকমভাবে ঘুরবো ফিরবো, আনন্দ করবো। এই ধুলোগড় টোল প্লাজা প্রথমে আমরা পার করে গেলাম। ধুলোগড় টোল প্লাজা পার করে আমরা চলেছি রানীহাটির উদ্দেশ্যে এবং রানীহাটি পার করে চলে যাব আমরা উলুবেড়িয়া হয়ে বাগনান হয়ে কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাটের ওখানে কাছাকাছি গিয়ে আমরা কোলাঘাটে একটুখানি চা ব্রেকফাস্ট কিছু একটা অ্যাটেন্ড নেওয়ার চেষ্টা করছি। কিন্তু কারণ হচ্ছে যেহেতু জার্নি অনেক দূরে, তাই আমরা প্রথমে বেশি কিছু খাবো না, কারণ বেশি কিছু খেলে একসাথে অনেক সময় সমস্যা হতে পারে। তাই আমরা দেখতে দেখতে এই কোলাঘাটে পৌঁছে গেছি। তাই আমরা এখানে প্রথমে দাঁড়াবো, দাঁড়িয়ে শেরেপাঞ্জাব তো সবাই শেরেপাঞ্জাবের চায়ের টেস্টও খুব ভালো। তাই সকাল সকাল একটু মুড রিফ্রেশ করে নিয়ে আমরা প্রথমে শেরেপাঞ্জাব তো সবাই চেন। শেরেপাঞ্জাবে একটা খাঁটি দুধের চা নেব আমরা। আমি আর ভাস্কর শেরেপাঞ্জাবে চায়ের জন্য এখানে বলে দিয়েছি, বিল পেমেন্ট করে দিয়েছি। চায়ের আমাদের প্রতিটা চায়ের দাম পড়ছে ওই 32 টাকা মতো। এক একটা চা 32 টাকা করে পড়ছে। তো চাটা আমরা খেয়ে নিয়ে এবার রওনা দেবো। এই দেখতেই পাচ্ছ আমাদের চা এসে গেছে। আমি আমার হেলমেটটার পাশে চাটা রেখেছিলাম, রেখে একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চায়ের কাপটা যথেষ্ট বড় সাইজের এদের। চাটা খেয়ে সকলের মন ভরে যাবে, এমনই সুন্দর চা। আমাদের এই বাইকে আর কি আমাদের মানে নিয়ে যাবে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে বাড়িতে একটা রাস্তা চলে গেছে হলদিয়া হয়ে দীঘার উদ্দেশ্যে। সেই দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দেবো না, এখন রওনা দিয়েছি খড়গপুরের দিকে যাওয়ার পথে। তোমাদেরকে ওই খড়গপুরে যাওয়ার পথে তোমাদের ডেবরা টোল প্লাজা পার করতে হবে। আমরা এই ডেবরা টোল প্লাজা পার করেছি। আমরা এখন একটুখানি ড্রাইভার চেঞ্জ করেছি। আমি আমার বন্ধুকে একটু দিলাম চালাতে। ও বললো দে চালাই বাইকটা, কারণ ওরও চালাতে খুব ভালো লাগে। ও একজন রাইডার, আমিও একজন রাইডার। দুজনেই প্রায় বহু বছর পরে একসাথে বেরোলাম। আমি ধরে নাও প্রায় বন্ধুরা বেরোলাম আমার বিয়ের পরে। আমি আমার ওয়াইফের সাথে ছাড়া যাই না, এবং আমার ওয়াইফের সাথে ছাড়া যেতে ভালোও লাগে না। তবুও বেরিয়ে পড়লাম এবারে দুই বন্ধু মিলে। হ্যালো ফ্রেন্ডস, আমরা দুজনেই চালাতে জানি, দুজনেই রাইডার। তাই আমাদের এখন একটু ড্রাইভার চেঞ্জ হচ্ছে। এবার আমার বন্ধু ভাস্কর কিছুটা চালাবে। তা আমরা এবার দেখি পারফরমেন্স কেমন হয়। মোটামুটি যা আশা রাখছি 1 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম ঢুকিয়ে দেবে আমাকে। তাই কথাটা আমার বন্ধু খুব সিরিয়াসভাবে নিয়ে নিয়েছে, তেড়েফুড়ে চালাতে শুরু করেছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এই ঝাড়গ্রাম যাওয়ার পথে যে আরেকটা নতুন টোল পড়ছে, সেই টোলটা আমরা মুম্বাই হাইওয়ে, কলকাতা মুম্বাই হাইওয়ের এই টোলটাও দেখতেই পাচ্ছ। খুব সহজে তাড়াতাড়ি পার করে গেলাম, এবং
ও তো একদম মানে আমার কথাটা সিরিয়াস নিয়ে নিয়েছে যে 1 ঘন্টার মধ্যে যা করে হোক ঝাড়গ্রাম ঢুকতেই হবে, তাই মোটামুটি 80 স্পিডে রওনা দিয়েছে। তার বেশি দেরি না করে আমরা চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম যাওয়ার জন্য সেটা তোমাদেরকে মেনটেন করতে হবে এই লোধাছড়ির যে মোড়টা আছে, এই ফ্লাইওভারের গা দিয়ে ঢুকে আসতে হবে, ফ্লাইওভারে উঠবে না, ফ্লাইওভার পার করলে তোমরা লোধাছড়ির দিয়ে গিয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাবে। তাই সেক্ষেত্রে ঝাড়খণ্ডে যাওয়ার জন্য যদি যেতে চাও তাহলে ফ্লাইওভারটা ধরবে, আর যারা আমাদের মতো ঝাড়গ্রাম যাবে তারা কী করবে, এই লোধাছড়ির যে ফ্লাইওভারটা আছে এই ফ্লাইওভারের তলা দিয়ে রাইট টার্ন নেবে, রাইট টার্ন নিয়ে সোজা গেলেই ঝাড়গ্রাম পড়বে। ঝাড়গ্রামের ওই সেই আমাদের ঐতিহ্যময় রাস্তা, দুদিকে হাতির জন্য, দুদিকে গাছপালা, হাতি পাড়াপাড়ের রাস্তা সব কিছু পার করে আমরা এখন এগিয়ে যাবো ঝাড়গ্রাম রাজবাড়ির পথে। তো আমরা প্রথমে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, বেশ চারিদিকে সবুজ সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে, চোখ বেরিয়ে যাচ্ছে, আনন্দ পাচ্ছি, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পরিবেশ। আমরা এই সেই সিনারি যারা ন্যাচারাল বিউটি খুবই পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা একদম স্বর্গের মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে ধান ক্ষেত, দুদিকে ক্ষেত, ধান ক্ষেত ঠিক বলবো না, দুদিকে চাষের জমি বলাটাই ছিল, কারণ কী চাষ হচ্ছে সেটা আমরা এখনও জানি না। তা এই যে এখানে দেখতেই পাচ্ছ হাতি, সামনে হাতি লেখা আছে, সামনে হাতি লেখা মানেই হচ্ছে হাতি পারাপার, কিন্তু আমরা হাতি পারাপার দেখতে পাইনি, আমরা প্রচুর গরু ছাগল পারাপার দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথে সেগুলোও তুলে ধরলাম। এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্প থেকে আমরা ট্যাঙ্ক ফুল করে নিয়েছি। এখানে আমরা কিছু ছবি তুলেছি যে আই লাভ ওল্ড ঝাড়গ্রাম। এইটা হচ্ছে সাবিত্রী মন্দির, তোমরা দেখতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি সাবিত্রী মন্দিরে। বন্ধুরা আমরা এখন সাবিত্রী মন্দির পার করে তারপরে চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম রাজবাড়িটি অতিথি নিবাস হিসেবে ব্যবহার করা হয়। যদি কেউ এখানে এসে থাকতে চাও, থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে এবং এখানে লেখাই আছে যে এর ভেতরে কোনো রকম ছবি ফটোগ্রাফি করা যাবে না এবং কোনো রকমভাবে ভেতরে প্রবেশ করতে দেয় না এরা। তো সে সামনে এই যে কালো লোহার গেটটা দেখছো, এখান থেকে সিকিউরিটি আটকে দিচ্ছে, তাই তোমাদেরকে ভেতরে রাজবাড়ির কোনো ছবি বা কোনো ভিডিও দেখাতে পারছি না আমরা। তা আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব এখান থেকে রাজবাড়িটাকে দেখানোর। ওই যে দূরে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে রাজবাড়ি। এই সামনে ডান দিকে গেটের পাশে সিকিউরিটি গার্ড বসে আছেন, উনি ওখানে ঢুকতে দেন না। তাছাড়া এখানে এই যে দেখতে পাচ্ছ সরকারি সব ব্যবস্থাও রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই যে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবই এখানে খুব বন্দোবস্ত রয়েছে। যারা রাজবাড়িতে থাকবে না তারা এখানেও থাকতে পারো। এই যে এখানে থাকার ব্যবস্থা এবং তার উল্টো দিকে এইদিকে দেখছো এটা স্নানঘাটের পাশেই যে রাস্তাটা চলে গেছে, এইটা দিয়ে তোমরা চলে যেতে পারবে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই যে এই হুইলের গেটের ভেতর দিয়ে সোজা চলে গেলে ওটা রেস্টুরেন্ট। তাই যাই হোক, এখানে থাকা খাওয়া নিয়ে কারোর আশা করি অসুবিধা হবে না এবং যারা আসতে চাও এবং থাকতে চাও মনে করবে তারা এখানে এসে রাজবাড়িতে থাকতে পারো। রাজবাড়িতে থাকার একটা ঐতিহ্যশালী ব্যাপার আছে এবং আমরা থাকবো না, তাই আমরা এর ভেতরে ঢুকিনি। আমরা যতটা পেরেছি সামনে গেছি, কাছে গেছি এবং এরপরে এই যে সিকিউরিটি দাদা দাঁড়িয়ে আছেন, উনি আমাদেরকে বারণ করলেন যে এখানে ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। তাই জুম করে যেটুকু পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। মোটামুটি 8 অবধি আমাদেরকে অ্যালাউ করে।
এইবার আমরা চলে এসেছি তার পরবর্তী ডেস্টিনেশন কনক দুর্গা টেম্পল। কনক দুর্গা মন্দিরে যাওয়ার পথে রাস্তাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রাস্তা। এবার দেখতে থাকো। এখানে জাস্ট কনক দুর্গা মন্দিরের সামনে যখন ঢুকেছি, একটা ছাওয়া আর প্রচুর মোটা ছাওয়া, যার ফলে একটা শান্ত ঠান্ডা পরিবেশ পাচ্ছি এখানে। হ্যাঁ, এটা আমি এগ্রি করছি যে এই এলাকাটা খুব শান্ত এবং খুব আরামদায়ক। যাওয়ার পথের এই রাস্তাটা অনেকটা পরিমাণ রাস্তা, যাদের পায়ে প্রবলেম আছে বা কোমরে ব্যথা আছে বা যাদের হাঁটতে চলতে একটু সমস্যা আছে, তাদের কিন্তু এই রাস্তাটা অতিক্রম করতে খুবই অসুবিধা হবে। তবে আমি এটুকু বলতে পারি যে যদি মনে ভক্তি থাকে, মানুষ সবই পারে। মানুষ তো এর থেকে অনেক বেশি দুর্গম রাস্তা অতিক্রম করে। আসলে এই রাস্তাটা আমাদেরকে একটু বেশি মনে হয়, কেন অনেকটাই হাঁটা পথ, তো পার্কিং থেকে আমাদের হাঁটা পথে যাওয়ার বেশি অভ্যেস নেই, তো এই আমাদের রাস্তাটা একটু অনেক সময় বেশি মনে হয়। তাই সেক্ষেত্রে যারা একটুখানি হাঁটতে চলতে অসুবিধা আছে তাদের একটু বুঝে যাওয়া উচিত, কারণ এখানে কোনো রকম হুইল চেয়ার বা কোনো কিছুর ব্যবস্থা নেই। আমি এটা পার্সোনালি অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকটাই হাঁটা পথ, এবং এই হাঁটা পথে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তার একটু এই মন্দিরটা অ্যাভয়েড করাই উচিত। তবে এই মন্দিরটা খুবই দর্শনীয় স্থান, দেখতে খুবই ভালো লাগবে। যাওয়ার পথে এই দিকে আমরা এই পথ দিয়ে আমরা এসেছিলাম। রাস্তাটার অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি মাঝে, কারণ হচ্ছে রাস্তার অবস্থাগুলো একটু বেহাল অবস্থা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম বন্ধুরা। তা এক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে আসবে, কেন হচ্ছে না হলে কী হবে, এই ভাঙাচোরা রাস্তায় জোরে গাড়ি চালানো সম্ভব নয়, কারণ ঝাড়গ্রামের ভেতরের দিকের কিছু কিছু রাস্তা একটু ভাঙাচোরা আছে। তা এইগুলো একটুখানি ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবে। এই যে পাশ দিয়ে আমাদের যে টু হুইলারটা চলে গেল, সেটা হচ্ছে ওখানকার ভেতরের কর্মচারীদেরই বাইক, তাই ওদের বাইকগুলো অ্যালাউ আছে, আমাদের নেই। এবং তাছাড়া দুদিকে ডান দিকে দেখছো, বাঁ দিকে দেখছো যে গাছপালা দিয়ে খুব সুন্দর সাজানো, ভেতরে একটা পার্ক আছে, ওইদিকে ডালা আর্কেড আছে। ডালা আর্কেডে সব ভদ্রলোকেরা ডাকাডাকি করবে, 50 টাকা, 30 টাকা, 100 টাকা, নানা রকম ডালা। সামনেই ডালা আর্কেড রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই ডালা আর্কেড থেকে ডান দিকে তাকালেই মন্দির দেখতে পাবে। একটা হচ্ছে কনক দুর্গা মন্দির, আর তার পাশেই রাধাকৃষ্ণ মন্দির। আমি দুটোই তোমাদেরকে দেখাবো তুলে ধরে। এখানে এই সবচেয়ে ভালো এই যে লাগছে, ডান দিকে বাঁ দিকে তাকালেই যে এত সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই এর ঐতিহ্য এবং এটাই এর সৌন্দর্য। এই সৌন্দর্যটাই দেখার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই আমরা প্রতিবার ছুটে আসি এইসব প্রাকৃতিক জায়গায়। যেমন ধরে নাও ঝাড়গ্রাম বা রাঁচি, এইসব জায়গায় যারা যাও তারা প্রত্যেকেই এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই যাও, সেটাও আমরা জানি। এইবার দেখতে পাচ্ছ তোমরা এই মন্দিরটা দেখতে থাকো বন্ধুরা আমার সাথে। এই ডান দিকের যে লাল যে স্তম্ভটা দেখছো, তার পিছনেরটা হচ্ছে দুর্গা মন্দির, আর বাঁ দিকের যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুরনো, ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ, তাই তোমাদের মন্দিরের বিগ্রহের ছবি দেখাতে পারবো না, কিন্তু যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এবং তার সাথেও তোমাদেরকে বলে রাখি যে এই কনক দুর্গা মন্দিরের লাগোয়াই বাঁদিকে যে সিঁড়ি নেমে গেছে, সেই সিঁড়িটা দিয়েই দুলুং নদীটা এখান থেকেই দেখা যাবে, এর জন্য আলাদা করে কোথাও যেতে হয় না। দেখতে থাকো বন্ধুরা কনক দুর্গা টেম্পল, কনক দুর্গা মন্দির। এই কথিত আছে এই মন্দিরে রাজবাড়ি থেকে সবাই পুজো করতে আসতেন তখনকার দিনে, এবং রাজা রানী বা তাদের যারা লোকজন ছিলেন তারা এখানে এই দুর্গা মন্দিরে আসতেন পুজো করতে। দেখতে থাকো বন্ধুরা, যতটা সম্ভব দেখাচ্ছি, কারণ এখানে বড় বড় করে লেখাই আছে যে ফটো বা ভিডিওগ্রাফি প্রাইভেটেড, তো সেক্ষেত্রে উচিত নয় কোনো এরকম কাজ করা, যেটা বারণ করেছেন ওনারা। তো তাই আমি দূর থেকেই তোমাদেরকে দেখালাম। এবার চলেছি আমি দুলুং রিভারের উদ্দেশ্যে। কনক দুর্গা মন্দিরের ভেতর দিয়েই দুলুং রিভারে যাওয়ার এই সিঁড়ি নেমে গেছে। মানে মন্দিরের দিকে যদি মুখ করে দাঁড়াই তাহলে বাঁ হাতে এই সিঁড়িটা পড়বে। তোমরা প্রত্যেকেই এই জায়গাটা দেখে নিও, কারণ খুবই ভালো জায়গা, শান্তশিষ্ট পরিবেশ, গাছে ঢাকা, দারুণ জায়গা। আমার তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব দারুণ এনজয় করছি আমি জায়গাটাকে। দেখতে থাকো বন্ধুরা। নদীর যাওয়ার পথটা দারুণ, মাটির রাস্তা, একটু বর্ষাকালে সবাই একটু সাবধানে চলবে, নাহলে পা পিছলে যেতে পারে। এখন তো শুকনো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এই পথ দিয়েই সামনে জলের স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখতে থাকো তোমরা। একটুখানি রাস্তা, বেশি রাস্তা না। এটা যাদের
কোনো রকম পায়ের সমস্যা আছে তারাও এইটুকু পথ হাঁটতেই পারবে, কোনো অসুবিধা হবে না। এই যে এই কাঠ বা লাঠিগুলো পড়ে আছে, এগুলো দেখে ভেবো না যে এদিকে যাওয়ার রাস্তা নেই, এদিকটা দিয়েই যেতে হয়। ওই যে সামনেই নদী দেখতেই পাচ্ছ তোমরা, একদম পুরো প্রাকৃতিকভাবে তৈরি এই পাড়, অত্যাধিক সুন্দর। যদি সামনে থেকে যারা দেখবে তারা আরও বেশি আনন্দ পাবে। তাই আমি প্রত্যেককেই বলবো এই দুলুং রিভারের এই পাড়টায় যেন প্রত্যেকে আসে। এটা এখন জোয়ারের জল, মেবি ভাটার জল, আমি ঠিক জানি না, আমি এই জোয়ার ভাটার টাইমটা জানি না, তবে দেখতে আমার খুব সুন্দর লাগছে। জলে মাটির লেয়ার প্রচুর আছে, দেখেই বোঝা যাচ্ছে জল খুব ভারী, দেখে একটা আন্দাজ পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ দুদিকে কাঁচা পাড়, মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে, বর্ষায় পুষ্ট এই নদী। দেখতে থাকো বন্ধুরা, জল টলটল করছে, বেশ খুব সুন্দর অভিজ্ঞতা। কারণ আমরা এরকম গ্রামের সাইডে তো দেখি না, আমরা আমাদের মানে হাওড়াতে বা কলকাতাতে যে নদী দেখতে পাই, সেই নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ কোনোদিন করতে পারি না। কিন্তু এইসব জায়গায় একটু দূরে যেহেতু এসেছি, তাই সেক্ষেত্রে এই নদীর আমরা প্রাকৃতিক সৌন্দর্য যেটা রয়েছে সেটা উপভোগ করছি। চারিদিকে দেখতে থাকো বন্ধুরা, গাছগাছালি ভর্তি, খালি সবুজ আর সবুজ। এখানে অক্সিজেনের কোনো অভাব নেই, এখানে কোনো পলিউশন নেই, খুবই ভালো জায়গা, লাল মাটির দেশ, দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে। আমি তো খুব আনন্দ করলাম। তারপরে আমরা এখন রওনা দিয়েছি অন্যদিকে। এটা হচ্ছে ওই দুলুং নদীর ওপরেই তৈরি একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে, তলা দিয়ে যে জলটা পাস করছে দেখলে তোমার অসাধারণ লাগবে। এখানে না দাঁড়িয়ে আর পারলাম না, তাই আমি আর আমার বন্ধু এখানে দাঁড়িয়ে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম, কিছু ফটোশ্যুট করে নিলাম। এই জলের যে গতি আছে, এই জল যখন জোয়ারের জল থাকে বা বর্ষায় পুষ্ট হয়ে জল বেশি হয়ে যায়, তখন এই ব্রিজের ওপর দিয়ে জলটা চলে যায়। তাই সেক্ষেত্রে একটু হয়তো ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু ভয়ের কিছু নেই। আর তাছাড়া এই পিলারগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে নদীর জলে প্রতিবারই ধাক্কা খায়, এবং তার জন্য পিলারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তার সাথে পিলারের গায়ে এই গাছপালা নানা রকম অনেক কিছু লেগেই আছে। দেখতে খুবই সুন্দর লাগছে। তাই এই জায়গাটার ফটোশ্যুট বা ভিডিওগ্রাফিটা কেউ যেন মিস করো না, অত্যাধিক সুন্দর এই জায়গাটা। দূরে কাশফুল হয়ে রয়েছে, আসলে সামনেই দুর্গা পুজো, তাই আমরা আর বেশি লোভ সামলাতে পারলাম না, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিওগ্রাফি করে নিলাম তোমাদের সকলকে ভালো করে তুলে ধরার জন্য। দেখতে থাকো বন্ধুরা আমার সাথে আরও নানা রকম জিনিস, যেমন এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এই পদ্ম ফুলের চাষ হচ্ছে। পদ্ম ফুল, সামনেই দুর্গা পুজো, পদ্ম ফুল প্রচুর পরিমাণে লাগবে। এখানে পুরো বড় একটা ঝিল নিয়ে এখানে পদ্ম ফুলের চাষ চলছে। দেখতেই পাচ্ছ তোমরা, পদ্ম পাতা হয়ে রয়েছে, পদ্ম ফুল হবে এরপরে। পদ্ম ফুলগুলো দেখতে অত্যাধিক দারুণ লাগবে যখন এই পদ্ম ফুলের পুরো পুকুরটা ভরে যাবে, অসাধারণ সুন্দর লাগছে। লোটাস পন্ড, অত্যাধিক সুন্দর লাগছে আমার দেখতে। আমি তো খালি অপেক্ষা করছি যে কবে এই পদ্ম ফুলগুলো ফুটে আমাদের কাছে আসবে এবং আমরা দেবী দুর্গার পায়ে এইটা অর্পণ করব। এইসব সুন্দর দৃশ্য দেখার পরে আমরা এই সুন্দর দুদিকে গাছে ঘেরা রাস্তা দিয়ে আমরা চলেছি এখন বেলপাহাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বেলপাহাড়ি যেতে একটু সময় লাগবে। দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে তোমরাও সকলে যেতে পারো। যারা এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হবে তাদের কাছে এই জায়গা যেন স্বর্গ। অত্যাধিক সুন্দর জায়গা, দারুণ লাগছে আমার। বেলপাহাড়ি যাওয়ার এই রাস্তার এই যে মনোরম দৃশ্য, এইটাকে খুব ভালো করে এনজয় করা যায়। যতদূর তাকাবে শুধু গাছ আর গাছ, দুদিকে মাঠ, গাছ, নীল আকাশ, সাদা মেঘ, এই যেন মনে এক আলাদা আনন্দের সৃষ্টি করছে। অত্যাধিক সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। আমি তো প্রত্যেককে বলবো যে এই জায়গাটা একবার এসে ঘুরে যাওয়ার জন্য। এবং আমি বর্ষার পরেই এসেছি, তাই জন্য আকাশ যেন সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাছপালা, রাস্তাঘাট সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে আমার। যারা এই ওয়ান ডে ট্যুরটা প্ল্যান করবে তাদেরকে আমি আগে থাকতে কয়েকটা পরামর্শ দিতে চাই। পরামর্শটা দেওয়ার কারণ হলো যে যারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করবে তারা প্রত্যেকেই যেন সকাল সকাল বেরিয়ে পড়বে, যতটা আর্লি পারবে। ভোরবেলা 4টে, 4:30 সময় যদি বেরিয়ে পড়তে পারো তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা পৌঁছে যাবে। শুধু তাড়াতাড়ি পৌঁছানোটা উদ্দেশ্য নয়, সেফ জার্নিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সেক্ষেত্রে সবাই এটা মাথায় রাখবে যে বেশি জোরে চালাবে না, টাইমে পৌঁছানোর জন্য জীবনের বাজি নেবে না। তো যাই হোক,
তো তোমাদের রাত্রিরে ফিরতে গেলে যারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করবে তারা রাত্রিরে যদি ফিরতে চাও তাদের ক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, বাইকে কিন্তু এক্সট্রা লাইটের ব্যবস্থা রাখতে হবে, কারণ এই সব জায়গায় কোনো এমনি সরকারের তরফ থেকে কোনো লাইট নেই। বাইকে বা গাড়িতে যে লাইট আছে সেই লাইটটুকুই লাইট। আমার বাইকে তোমরা অলরেডি দেখেছো যে এইচজেজির দুটো 60 ওয়াটের এক্সট্রা ফগ লাইট লাগানো আছে, যেটা হেডলাইটের নিচে স্কোয়ার। আর তাছাড়াও লেগ গার্ডে দুটো 28 ওয়াট করে টোটাল 56 ওয়াটের দুটো এক্সট্রা এইচজেজির মার্সিডিজ ওয়াই সিরিজ লাইট লাগানো আছে। তাছাড়াও আমার হেডলাইটটা অরিজিনাল বাল্ব খুলে দিয়ে, অরিজিনাল যে হ্যালোজেন বাল্বটা থাকে সেই বাল্বটা খুলে ওখানে আমি একটা এলইডি হেডল্যাম্প রিপ্লেস করেছি। তো সেক্ষেত্রে আমার বাইকে এনাফ লাইট আছে যে এইসব রাস্তায় যাতে আমার কোনো প্রবলেম না হয়। সেই ট্যুর করতে গেলে যদি যেখানে রাস্তায় লাইট কম আছে বা লাইট নেই বা অফ রোড রাস্তা, সেখানে গর্ত বাম্পারগুলো দেখতে অরিজিনাল হেডলাইটে খুব প্রবলেম হয়, কারণ অরিজিনাল হেডলাইটে দেখা যায় না প্রায়। যাই হোক, দেখতে দেখতে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা এখানে নিরামিষ মিল নিয়েছিলাম। তারপরে আমরা আবার রওনা দিয়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে, বেলপাহাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, এইসব রাস্তাঘাটগুলো খুবই মানে এনজয় করবার মতো জায়গা। যদি নেচারকে ভালোবাসা যায় তো আমি বলবো যে ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি এইসব জায়গাগুলো অবশ্যই ভিজিট করা উচিত। আর যদি হাতে কারোর একটু সময় থাকে তাহলে সে তার সাথে ঝাড়খণ্ড ট্যুরটাও করতে পারো। ঝাড়খণ্ডে যদি যাও, ঝাড়খণ্ড হয়ে রাঁচি হয়ে এদিক দিয়ে ফিরে আসতে পারো ঘুরে, তাহলে ওখানে আরও বেশ কিছু মানে ওয়াটারফল বা আরও বেশ কিছু পাহাড় দেখতে পাবে তোমরা। তো আমি চলেছি সবুজের মাঝখান দিয়ে, দিগন্তের মধ্যে দিয়ে, যেগুলো আমার স্বপ্ন ছিল সেগুলো সার্থক করতে করতে এগিয়ে চলেছি। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাচ্ছি প্রায় বেলপাহাড়ি। প্রায় আমরা কাছাকাছি এসে গেছি। এই বেলপাহাড়িতে এসে আমরা কী কী দেখবো সেটার তালিকাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বেলপাহাড়িতে এসে আমরা দেখবো প্রথমে ঘাগরা ওয়াটারফল থেকে চলে যাবো তারাফেনী ব্যারেজ থেকে ওখান থেকে চলে যাবো আমরা গাডরাসিনী হিল থেকে চলে যাবো ঢাঙ্গিকুসুম লেক, মানে ঢাঙ্গিকুসুম ওয়াটারফল, লেক নয়। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ঘাগরা ওয়াটারফলটা সত্যিই খুব সুন্দর মনোরম পরিবেশ। আর একটা কথা তোমাদেরকে মেনশন করে রাখি, গ্রীষ্মকালে এই ওয়াটারফলের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে না, কারণ এগুলো সবই বর্ষার জলে পুষ্ট নদী। তো দেখতেই পাচ্ছ এইসব জায়গাগুলো জল উঠে যায়। তো বেশ কিছু মহিষ এখানে স্নান করছে জলে, মানুষও নেমে পড়েছে। এই পাইপ দিয়ে জল বোধহয় কিছু ব্যবস্থা আছে, জলের থেকে এই পাম্প ঘরের পাইপের লাইনটা গেছে। এখান থেকে এই যে পাথরের যে ধাপগুলো দেখছো এর ওপর দিয়ে হেঁটে হেঁটে ওদিকে যাবে, কিন্তু খুবই সাবধানে যাবে। মাঝে যে শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে সেই শিলাগুলো মাঝখানে গর্ত হয়ে গেছে, তাই কারোর পা যদি ঢুকে যায় বা খেয়াল না করতে পারো, স্লিপ করে পড়ে যেতে পারো বা পায়ে চোট লাগতে পারে। তাই সেক্ষেত্রে পড়ে গেলে দুর্ঘটনা হতে পারে। তো তাই সেক্ষেত্রে এই জায়গাগুলো একটুখানি খুব মানে সাবধানে চলাফেরা করবে। জলটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে থাকো বন্ধুরা। আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো পূর্ব মেদিনীপুরে অবস্থিত ঘাগরা ওয়াটারফলটা দেখতে সত্যিই খুব সুন্দর, এবং আমাদের যদি দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি অন্যতম পছন্দের জায়গা ছিল আমার। আমি এই জায়গাটায় অনেক দিন ধরেই আসার চেষ্টা করছিলাম, তো চিন্তাভাবনা করছিলাম, সব কিছুই করছিলাম, বাট সময়ের সাথে তাল মিলিয়ে উঠে আসতে পারছিলাম না। এই জায়গাটা আমার প্রায় বছর 2 ধরে আসার ইচ্ছা ছিল। তো যাই হোক বন্ধুরা, আজই আমি আসতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা। এইখানে এই পাথরের রাস্তাগুলোর ওপর দিয়ে সবাই গিয়ে এদিকে সবাই ঘুরছে, দেখছে। আমিও তাদের সাথে পেছন গেলাম, গিয়ে দেখছি। এই দেখেছো তোমরা কত বড় বড় হোল হয়ে গেছে, এইগুলো হচ্ছে আর কি ক্ষয়প্রাপ্ত শিলা, তাড়াতাড়ি এতে গর্ত হয়ে গেছে। তো গর্তগুলোর মধ্যে তোমরা খুব সাবধানে যাতায়াত করবে, দেখবে। এই যেমন এখানে মাঝখানে যে হোলগুলো রয়েছে, কেউ যদি একটু মনোযোগ ছাড়া হাঁটা চলা করো, ঝট করে পা পড়ে গেলে পায়ে খুব চোট লাগবে বা হয়তো পা ভেঙেও যেতে পারে, তাই খুব সাবধানে চলাফেরা করবে। আমি তো খুব দেখে শুনে চলছিলাম। আর এই সব পাথর এলাকায় এলে একটা জিনিস সাবধানতা অবলম্বন করবে তোমরা, সেটা হচ্ছে কেউ যেন বুট পরে আসবে না। বুট পরলে এইসব জায়গায় পা স্লিপ করবে। তা শু পরাই সবচেয়ে বেস্ট। আমিও শু পরেই গেছিলাম, আমি স্কেচার্স কোম্পানির শু ইউজ করেছি। তো তোমরা যা যেমন শু আছে সেই শুটা পরতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু বুট পরলে বুটে পা স্লিপ করতে পারে, কারণ পাথর যদি শক্ত জিনিসের সাথে হাঁটা হয় তাহলে সেক্ষেত্রে পা স্লিপ করাটা খুব স্বাভাবিক। তাই ঘাগরা ওয়াটারফল, এটা ঘাগরা ওয়াটারফলের সৌন্দর্য তোমরা সকলেই কম বেশি অনেকে শুনেছো। আমাদের
মেদিনীপুর শহরে অবস্থিত এই ওয়াটারফলটি দেখতে অত্যধিক সুন্দর এবং সত্যি মনোরম পরিবেশ এখানে। এই যে শান্ত জলটা আসছে, এই শান্ত জলটা এসে যে ওইদিকে এত সুন্দরভাবে নিচে নেমে যাচ্ছে, তার চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগ করা যায় না। তারপরেই আমরা চলে এসেছি তারাফেনী ব্যারেজ। এই যে দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। তারাফেনী ব্যারেজ, একদিকে ড্যাম একদিকে ব্যারেজ। আমরা একটুখানি নিচটায় নেমে দেখব এবং তোমাদেরকেও দেখাবো কত সুন্দর লাগছে। এখানে আমি বাইকটা পার্কিং করে দিয়েছি। তারপরে এই সাইড দিয়ে একটু তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই কীরকম সুন্দর জায়গাটা। ওদিকে টলটল করছে জল এবং এদিকে অল্প জল। মানুষ তো এখানে একদম নিচের দিক গিয়ে স্নান করছে। তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু খুব বেশি জুম করা গেল না, কারণ অনেকটাই দূরে উনি অবস্থিত। তো যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগছে। চারিদিকে সবুজের মাঝখান দিয়ে এরকম একটা নদী বয়ে যাচ্ছে এবং নদীটা ব্যারেজ দিয়ে আটকে একদিকে প্রচুর টলটল করছে জল এবং আরেকদিকে অল্প অল্প জল করে ছাড়া হচ্ছে। তা ভাস্কর তো আগেই এগিয়ে গেছে সামনে, ও নামবে নিচের দিকে, কিন্তু ও হেলমেট খোলেনি। হেলমেট পরেই নিচে নামবে, দেখা যাক কতটা কি হয়। আমিও নিচের দিকে নামবো। ওই নিচটায় যে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, টলটল ছোট্ট ছোট্ট সিঁড়ি, সেই সিঁড়িগুলো দিয়ে নিচের দিকে নেমে যাব। দেখি, এখানে সিঁড়িগুলো ঠিক আছে, ভালো মতোই নির্মিত, কোনো অসুবিধা নেই। তবে সিঁড়িগুলো প্রচুর মাটি আছে, খুব সাবধানে না নামলে পা স্লিপ করে গেলে একদম গড়িয়ে পুরো খাড়াই সিঁড়ি, কোমর ভেঙে যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে অবলম্বন করে নামতে হবে। না দেখে শুনে হাঁটলেই ব্যাস একদম গড়িয়ে নিচে চলে যাব। তো যাই হোক, ভাস্কর যাচ্ছে একদম অনেকটা ভেতর অবধি, আমি অতটা যাব না, প্রথম থেকেই মনে মনে ধরে নিয়েছি। কিন্তু যাই, দেখি কতটা যেতে পারি সহজভাবে। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যতটা পসিবল হচ্ছে। এখানটা ভালো মতোই শ্যাওলা আছে, আমার বন্ধুরা তো রীতিমতো ভয় পাচ্ছে ফেরার সময়। তো পা স্লিপও করছে যথেষ্ট পরিমাণে, যদি লেগে যায় কোথাও মুশকিল হয়ে যাবে। তাই জন্য খুব সাবধানতার সাথে আসতে হচ্ছে। আমি ওকে বললাম তুই চলে আয় সাবধানতার সাথে। এইবার তারাফেনী ব্যারেজ দেখে আমরা নেক্সট গন্তব্যে রওনা দেবো। নেক্সট গন্তব্যে এবার ভাস্করকে একটু চালাতে বললাম, কারণ আমি তোমাদের জন্য একটু ভিডিও তুলছি। তো সেক্ষেত্রে ভিডিওটির জন্য তো আর বাইক চালাতে পারবো না। তাই চারিদিকে গ্রিন সিনারিগুলো তুলতে তুলতে, এই গ্রিনারি দেখতে দেখতে, চারিদিকে দুপাশে ক্ষেত, চাষের ক্ষেত, আর মাঝখান দিয়ে পিচ করা শক্ত কাঠের শক্ত ঢালাই পিচ রাস্তা চলে যাচ্ছে। দুদিকে গাছপালা, প্রচণ্ড গরম এখানে। আমরা যথেষ্ট পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখবে যে গুগল ম্যাপের ওপর নিশ্চয়ই ভরসা রাখবে। আমরা এখন গাড্রাসিনী হিলসের দিকে যাচ্ছি, এই পথ ধরেই যেতে হবে। গুগল ম্যাপের ওপর নিশ্চয়ই ভরসা রাখবে, কিন্তু অন্ধ ভরসা রাখবে না। কারণ হচ্ছে যদি অন্ধ বিশ্বাস রাখো, তাহলে গুগল ম্যাপ কিন্তু তোমাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। কীরকম বিপদ? রাস্তা গুলিয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে বাই চান্স যেসব এলাকাগুলোয় নেটওয়ার্ক নেই, সেই সব এলাকায় কোন দিকে ডান দিক নিতে হবে, কোন দিকে বাঁ দিক নিতে হবে, সেটা যদি শুধুমাত্র গুগল ম্যাপের উপর ভরসা করো, তাহলে আর দেখতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে ভুলভাল ইনফরমেশান হয়ে যায়। এটা হয়তো সর্বত্র প্রযোজ্য নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। গুগল ম্যাপ আমাদেরকে ভুলভাল ডাইরেকশন দেখিয়ে দিয়েছে, কিন্তু আবার এটাও ঠিক যে গুগল ম্যাপ আমাদেরকে সঠিক পথেও নিয়ে যাবে, কারণ সব রাস্তা তো আমাদের কিছু একটা সম্ভব না। তো যাই হোক, আমরা এখন চলেছি গাড্রাসিনী হিলসের দিকে। এই গ্রামটার মধ্যে বেশ কিছু মন্দির আছে। প্রথম ধাপে দিয়ে উঠলে একটা মন্দির পাওয়া যায় এবং দ্বিতীয় ধাপে উঠলে বেশ পুরো শহরটাকে দেখা যায়। উপর দিয়ে দেখলে বেশ সুন্দর লাগে, পুরো শহরটাই গোল করে দেখা যায়। এই যে দুদিকে দেখছো গাছপালা ভর্তি, দেখতে খুব সুন্দর লাগছে। মানে এই এলাকাটায়, মানে বেলপাহাড়ি এলাকাটায় পুরো এই সবুজে সবুজ, এই যে নীল দিগন্তের মাঝখানে আমরা চলে যাচ্ছি, সবুজের মাঝখানে চলে যাচ্ছি। এই যে আঁকা বাঁকা রাস্তা, গাছ চলছে, এগুলো দেখতে বেশ দারুণ লাগে। তার সাথে কাশফুল, যেহেতু দুর্গা পুজো এসে গেছে প্রায়, তাই কাশফুল তো রয়েছে। তো আমরা এখানটা একটু দাঁড়াবো, আমরা এখানটা একটু ছবি তুলবো। ছবি তুলে আমরা এবার আবার রওনা দিলাম গাড্রাসিনী হিলসের দিকে। এইখান থেকে রাস্তাটা দেখো, টোটালটাই অফরোড রাস্তা। এই রাস্তাটা খুবই সাবধানে চালাবে, কারণ একটু যথেষ্ট উঁচু রাস্তা, দুদিকে গাছপালা আছে। তাই আর তাছাড়া মাটির রাস্তা, মাটির ইট ভাঙা নানা রকম জিনিস রয়েছে এখানে।
তো চারিদিকে কাদাও আছে প্রচুর পরিমাণে, চাকা স্লিপ করবার একটা ভয় আছে। তো সবাই একটু সাবধান হয়ে চালাবে। আমি প্রত্যেককেই বলবো যে যে কোনো জায়গায় চালাও খুব সাবধানে চালাও, যাতে নিজের কোনো ক্ষতি না হয় বা অপরের কোনো ক্ষতি না হয়। তাই একটু বর্ষার টাইম, একটু আগেই বৃষ্টি হয়েছে, তাই কাদা কাদা হয়েই রয়েছে, তাই খুব সাবধানে যাবে। এটা টোটালটাই অফরোড রাস্তা। এই অফরোড রাস্তায় চালানোর মূল মন্ত্র হচ্ছে যে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, তাহলেই আর কোনো সমস্যা হবে না। এইসব জায়গাগুলো যেগুলো কাদা জমে রয়েছে এগুলো ফার্স্ট গিয়ারে পার করবে, এবং তারপরে যে জায়গাগুলো যাচ্ছ তোমরা, যেহেতু চড়াইয়ে উঠতে হচ্ছে, সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার ম্যাক্সিমাম, ওর পরে আর গিয়ার চেঞ্জ করে উপরে ওঠা উচিত হবে না। কেন হচ্ছে যে গাড়ি ঘর ঘর করবে, ইঞ্জিনে চাপ পড়বে, ক্লাচ প্লেটে চাপ পড়বে। তাই সেক্ষেত্রে এই যে আমরা এসে গেছি প্রায় গাড্রাসিনি হিলসের এই রাস্তাটার কাছে। তো এখান দিয়ে একটা আশ্রমও দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এটাকে ফেলে, ডানাতে ফেলে আমরা আরও একটু এগিয়ে যাব। পাহাড়ে ওঠার রাস্তাটা একদম পুরো ন্যাচারাল রাস্তা। চলতে থাকো বন্ধুরা, আমার সাথে আসতে থাকো, দেখতেই পাবে, খুব সুন্দর লাগবে দেখতে। এই যে আমরা এবার গাড়িটা বাঁদিকে পার্কিংয়ে রেখেছি, তবে এখানটা একটু নির্জন এলাকা। বিকেল তোমাদেরকে ভালো একটা ইনফরমেশান দিয়ে রাখি যে বিকেল 4টের সময় এই গাড্রাসিনি হিলসে ওঠার পারমিশন আর দেয় না। বিকেল 4টের মধ্যে তোমাদেরকে নেমে আসতে হবে, 4টের পরে আর এখানে উঠতে পারমিশন দেয় না। তবে আমাদের এই এলাকাটা আমরা পুরোটা উপরে উঠবো না, কারণ আমি আর আমার বন্ধু ভাস্কর ছাড়া আর এই এলাকায় কেউ ছিল না। তো আমাদের মনে হয়েছে যে একটু কেমন যেন লাগছে, আমাদের একটু গা ছমছম করছিল। তো সেক্ষেত্রে আমরা আর উপরে উঠিনি, কারণ কিছুটা ওঠার পরে যখন আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কোনো পর্যটক নেই, কোনো কিছু নেই, তো তারপর আমরা ভাবলাম যে বাই চান্স যদি কোনো হনুমান বা কোনো বাদর ফাদর আক্রমণ করে বা কোনো যদি কিছু প্রবলেম হয়, তা সেক্ষেত্রে আমরা পুরোটা উপরে উঠলাম না। তো যেহেতু আসল কথা কী হয়, দু একজন পর্যটক যদি সাথে থাকতো তাহলে ব্যাপারটা কী হতো, পর্যটকদের সাথে সাথে আমরাও যেতে সাহস পেতাম। কিন্তু কি হয়, সম্পূর্ণ একা একজন বা দুজন যদি পাহাড়টায় উঠছে, তা সেক্ষেত্রে রাস্তা গুলিয়ে যাওয়ার বা নানা রকম বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ অনেকটাই আমরা উপরে উঠেছিলাম, আর একটু উঠলে হয়তো ওই প্রথম ধাপের মন্দিরটা পেয়ে যেতাম। কিন্তু এই যে কিছুটা যাওয়ার পরে দেখলাম যে পুরো গাছপালায় ভর্তি এবং পুরো দুর্গম রাস্তা দিয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে। এবং তার আগেই যেহেতু কিছুটা বৃষ্টি হয়েছে, তাই সেক্ষেত্রে আমরা উপরের দিকে না গিয়ে ফিরে এলাম। তো কারণ অনেক রকম পোকামাকড়, নানা রকম অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা এবার ফিরছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। গাড্রাসিনি হিল থেকে বেরিয়ে এর পরের ডেস্টিনেশন আমাদের হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল। ঢাঙ্গি কুসুম ওয়াটারফল যাওয়ার রাস্তাটাও পুরোটাই অফরোড রাস্তা, দেখতেই পাচ্ছ কীরকম দুর্গম রাস্তা, টোটালটাই অফরোড ড্রাইভিং। এখানে যারা 4 হুইলার নিয়ে যাবে তারা খুব সাবধানে আসবে, কারণ বর্ষার পরে মাটি নরম হয়ে গেছে এবং চাকা বসে যাওয়ার বা চাকা স্কিড করবার খুবই প্রবল সম্ভাবনা। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা কীরকম। তার মধ্যে দিয়ে গ্রামের রাস্তা, যেহেতু ছাগল চড়ছে, গরু চড়ছে, নানা রকম ব্যাপার আছে। দুপাশে বসতি আছে, কিন্তু সেরকম বসতিতে লোকজন আমরা খুব একটা দেখতে পাইনি। তবে আছে লোকজন যে নেই তা নয়, লোকজন আছে, মানুষ আছে, বাড়ি আছে। এখানে তো দেখলাম আমরা মানুষ ঘরে ছাগল, গরু, শুয়োর, কুকুর অনেক কিছুই পুষেছে। যাই হোক, দেখতে বেশ ভালোই লাগছিল। এই যে সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, লোকে দেখছি, কয়েকজন লোক, ভদ্রমহিলা বা কোনো ভদ্রলোক যাচ্ছেন তার পশুপালিত জীবজন্তু নিয়ে। এখানটা তো একদম দেখে না আমি এখানে কমেন্ট করে পারলাম না যে এটা টোটালি অফরোড ড্রাইভিং এক্সপিরিয়েন্স। কারণ যে পরিমাণে কাদা ছিল, আমার বন্ধু তো ভয়ে নেমে বললো বাই চান্স যদি পড়ে যাই, তো তখন সেক্ষেত্রে সে আর সাহস পেল না আমার সাথে যাওয়ার। তাই সেক্ষেত্রে সে এই জায়গাটা বললো তুই একাই পার কর, আমি আছি পেছনে হেঁটে হেঁটে আসছি। সত্যি এই জায়গাটা হয়তো ডবল ক্যারিতে একটু অসুবিধা হতো, কেন এখানে অলরেডি চাকা প্রচণ্ড পরিমাণে স্কিড করছে। এবং দেখতেও পাচ্ছ তোমরা বন্ধুরা, এই যে চাকাটা স্কিড করে ঘুরে যাচ্ছে এক জায়গায়, ওই সামনেটা একটা বড় গর্ত মতো রয়েছে। তো সেক্ষেত্রে আর সেখানে যদি বাই চান্স গাড়িটা আটকে যায়, তখন বিপদের শেষ থাকবে না। তাই ঠেলাঠেলি করতেই রয়ে যাব। তাই এক্ষেত্রে আমি বেরিয়ে গেলাম একাই। আমি বললাম যে ঠিক আছে আয়, ওই সামনেটা ওইখান থেকে তোকে আবার তুলে নেবো বলে ওইখানটা কোনোভাবে একটু এগিয়ে গেলাম। তার মধ্যে তো দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি হলো, জুতো পুরো ভরে গেল কাদায়, পা ফেলতে বাধ্য হলাম। তো তাই হোক, ওই রকম অফরোড একটা ক্রস করে তারপরে একটা ভালো রাস্তা পেলাম, যেখানে এসে একটু দাঁড়ালাম, আমরা 4টে ফটোশ্যুটও করলাম। এই জায়গাটা আমাদেরকে খুব ভালো লেগেছে।
তো এটা হচ্ছে তার মাঝখানে একটু দেখিয়ে রাখি তোমাদেরকে, একটা না অফরোড দেখাচ্ছি। এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এই চিল্কিগড় রাজবাড়িতে একটা ভগ্নাবশেষ পড়ে রয়েছে, তার মধ্যে একটা সাইডে কিছুটা মানুষ থাকে ওদেরই। তো ঢাঙ্গি কুসুম যাওয়ার পথের এই রাস্তার যে এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ, লোকজন কাউকে খুঁজে পাবে না, আমরাও খুঁজে পাইনি, আমরা গুগল ম্যাপও চালাইনি কারণ নেটওয়ার্ক ছিল না। কারণ এই যে আমার বন্ধু বসে ফটোশ্যুট করছে, সে ফটো তুলতে খুব ভালোবাসে, আমরা প্রত্যেকেই ফটো তুলতে খুব ভালোবাসি, আমিও বেশ ফটোশ্যুট করে নিলাম একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমি আর আমার বন্ধু ছাড়া এখানে আর মোটামুটি জনমানব কাউকে তো খুঁজে পাচ্ছি না, আর নেটওয়ার্কও নেই, তাই গুগল ম্যাপও চালাতে পারছি না। বেশ একটা আন্দাজে চলছি যে নিশ্চয়ই এইদিকেই যেতে হবে, কারণ ওই দিকে ছাড়া রাস্তা কিছু নেই। যেদিক দিয়ে এসেছি সেদিকে ফিরে না গিয়ে এদিকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমরা মনে করে আমরা চলতে থাকলাম। তো তার মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি কখনো কখনো চলে আসছে। তো এই বৃষ্টির মধ্যে একটু বৃষ্টি একটু মানে বিকেল হয়ে এসছে, তখন বিকেল মোটামুটি 4টে পার হয়ে গেছে আমরা যখন এই রাস্তা দিয়ে অতিক্রম করছি। বন্ধুরা, এই চলে এসেছি আমরা একদম ঢাঙ্গি কুসুমের কাছে। দেখতে থাকো কি সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখে নাও। এবার আমরা বাইকটাকে সাইডে রেখে দিয়ে পদযাত্রায় চললাম, মানে পায়ে হেঁটে চললাম ঢাঙ্গি কুসুমের দিকে। ঢাঙ্গি কুসুম ওয়াটারফল এই দিক দিয়েই যেতে হয়। যাওয়ার পথে তোমরা এখানে কিছু জিনিসপত্র দেখতে পাবে। ডান দিকে একটা চা ফা টুকটাক স্ন্যাক্সের দোকান, মানে স্ন্যাক্স বলা যায় না, চায়ের দোকান, টুকটাক চিপস ফিপস রেখেছে। তো সেটা পার করে এবার আমরা যাচ্ছি। এই দেখো মাটির কাজকর্ম বা পাথরের টুকটাক কাজকর্ম। তো এইসব লোকাল মানে ওখানকার যে আদিবাসীরা রয়েছে বা যে ওখানকার যে মানুষজন রয়েছে তাদের জীবিকা অর্জনের উপায়। তো সেক্ষেত্রে এইসব ওনারা পর্যটকদের সামনে নিয়ে আসেন, তো নিয়ে এসে ওনারা বিক্রি করেন। এদিকে রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ, টোটালটাই অফরোড। যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে, কিন্তু মোটামুটি জায়গাটা খুবই ভালো। আমি তো বলবো সকলেরই আসা উচিত যারা প্রকৃতিকে পছন্দ করো। দেখতে থাকো বন্ধুরা। এখানেও একজন ভদ্রলোক জিনিসপত্র বিক্রি করছেন, সেই কী উনি বিক্রি করছেন না করছেন সেগুলো তোমাদেরকে একটুখানি তুলে ধরি। তো এখানে তোমরা ওইখানে একটু লস্যি ফস্যিও বিক্রি হচ্ছে দেখলাম। তো যাদের পিপাসা পাবে বা যারা খেতে চাও খেতে পারো। তারপরে এখান দিয়ে অফরোড, এই সোজা রাস্তাটা দিয়ে চলতে থাকতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা চলতে চলতে তোমরা এই ওয়াটারফলের দিকে এগোতে থাকবে। দেখতে থাকো বন্ধুরা আমার সাথে। এখানকার এই লোকাল বাচ্চারাও এখানে বেশ ভালোই খেলাধুলো করছে, তাই দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এনারা এখানে কিছু একটা দোকানের ব্যবস্থা করছেন, দোকানটা হয়তো এখানে খুলবেন। জাস্ট দেখতে থাকো বন্ধুরা, কীরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি পাস করছি। তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরার মূল কারণ হলো এই পুরো পথটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া, যাতে কেউ মানে সমস্যায় না পড়ো এবং মনে আগে থাকতেই একটা ধারণা তৈরি হয়ে যায় যে আমরা কীরকম পথ দিয়ে যেতে হবে না হবে, কীরকম তার প্রাকৃতিক পরিবেশ। তো যাই হোক, এই জায়গাটাও বেশ খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। দেখতে থাকো, আমার সাথে থাকো। নদীটা ওই দিক থেকে এসছে, ওই দিক দিয়ে এসে জলটা এখান দিয়ে পাস করে আবার ওই দিকে চলে যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যখন জোয়ারের জল মানে বর্ষায় পুরো পুষ্ট হয়ে জল থাকে, জল এই পাথরগুলোর উপর দিয়ে বেরিয়ে যায়, তখন তার মানে কি বলবো, এই সৌন্দর্য দেখতে মানে পুরো মন ভরে যাবে তোমার। যে এতটা পরিশ্রম করে তুমি নেমে হেঁটে আসছো বা কিছু করছো, ড্রাইভ করছো, তার
সব কিছুই যেন সফল মনে হবে যে হ্যাঁ আমি একটা এত সুন্দর পরিবেশ দিয়ে সুন্দর জায়গা দিয়ে যে পাস করছি দেখছি। তো এগুলো দেখার যে সৌন্দর্য বা এই সুন্দর জিনিসগুলো যে উপভোগ করছি আমরা, এইসব দেখে আমার তো পুরো ক্লান্তি কেটে গেছে। তো এইসব রাস্তাগুলো দিয়ে একটু সাবধানে হাঁটবে, নাহলে পা মুচকে যেতে পারে। বারবার একটা কথা, আর ওদিকে কি আছে রে, গিয়ে কি করব? এইখানে আবার একটু বসার জায়গা তৈরি করা আছে, মাঝে একটা শিব মন্দির টাইপের, একটু ছাউনি করে। তো এখানে যারা ক্লান্ত হয়ে যাবে তারা একটু বসে নিতে পারো। তবে আমরা বসিনি, আমরা এগিয়ে গেছি, কারণ আমাদেরকে আজকে রাত্রিরেই আবার ফিরতে হবে। তা সেক্ষেত্রে আমাদের হাতে সময়টা খুব কম, তাই আমি এগিয়ে চলি। এখান থেকেই ঝর্ণার আওয়াজ পাচ্ছি, তাই আমি বুঝতে পারছি যে আমি অনেকটাই কাছাকাছি এসে গেছি। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা কতটা হাঁটতে হচ্ছে। তো সেক্ষেত্রে সবাই একটুখানি ভাবনা চিন্তা করে নেবে যে একদম ছোট বাচ্চা বা বয়স্ক মানুষকে নিয়ে আসতে গেলে একটু সমস্যা হতে পারে। তাই সেক্ষেত্রে এখানে যেহেতু এই রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস বাচ্চাদের পক্ষে এবং বয়স্কদের পক্ষে, তাই একটু মাথায় নিয়ে কথাটা আসবে যে যাদের হাঁটতে সমস্যা আছে বা যারা বয়স্ক বা যাদের বাচ্চা আছে, খুবই ছোট বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু রিস্কি, তারা একটু বুঝে আসবে। আমি আসতে কাউকে বারণ করছি না, কিন্তু মানুষের সুস্থ থাকাটা খুব জরুরি, তাই সেক্ষেত্রে একটু বুঝে শুনে আসা উচিত। দেখতেই পাচ্ছ আমি নাম্বার আগে একটু স্লোলি চারদিকটা দেখে নিচ্ছি যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, কারণ এখান থেকে বাই চান্স পা স্লিপ করে গেলে বা কোনোভাবে পায়ে চোট লেগে গেলে ফিরতে বা যেতে খুবই কষ্ট হবে, বা বাই চান্স যদি কোনোভাবে বিপদ ঘটে যায় তখন মুশকিল হয়ে যাবে। যাই হোক, জলটা অনেকটা নিচ অবধি নামছে। এখানে এটাকে বলা হলো ঢাঙ্গি কুসুম ওয়াটারফল। ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে অত্যাধিক সুন্দর, খুবই সুন্দর, এতটাই সুন্দর যে ভদ্রলোক আর ওখান থেকে সরছেন না, উনি খালি ভিডিওই করে যাচ্ছেন। ঠিক আছে, ওনারও পছন্দ হয়েছে তাই উনি ভিডিও করছেন, কারোর একার সম্পত্তি তো নয়, তাই ধীরে সুস্থে আমাদের সকলকেই এখানটা ভিডিও করতে বা ছবি তুলতে দিতে হবে। তাই আমরাও অপেক্ষা করলাম, ওই ভদ্রলোকের হয়ে গেল, তারপর আমি একটুখানি এগিয়ে এলাম। এগিয়ে এসে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই সুন্দর জলপ্রপাত।
এত সুন্দর জলপ্রপাত যে কী বলবো, মানে দেখে মন ভরে যাবে। এই যে বললাম যে সমস্ত রকম যে পরিশ্রম করে তুমি এসছো, সেই পরিশ্রমটা সার্থকতা তুমি দেখতে পাবে এখানে। যাই হোক, এই জলপ্রপাতটা দেখে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ অলরেডি 5টা বেজে গেছে। সেক্ষেত্রে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 200 কিলোমিটারের উপরে রাস্তা। 500 কিলোমিটার, মানে 200 কিলোমিটার অতিক্রম করতে প্রায় 5 ঘন্টার উপরে সময় লাগবে। তাই সেক্ষেত্রে আমরা বাইকে এই ধানকুসুম ওয়াটারফল দেখেই আজকের এখানে জার্নি শেষ করবো। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে এইরকম অন্ধকারময় একটা রাস্তা দিয়ে। আমার বাইকে যে এই জেটি কোম্পানির এক্সট্রা লাইটগুলো ইনস্টল করা হয়েছে, যেগুলো ফগ লাইট আর হেডলাইট ইনস্টল করা হয়েছে এক্সট্রা, মানে কোম্পানি থেকে নিয়ে যে অরিজিনাল বাল্ব দিয়েছিল, তাছাড়া যে বাল্ব লাগিয়েছি হেডলাইটের এলইডি, আর তাছাড়া এক্সট্রা আমি এই জেটি কোম্পানির 4টে এক্সট্রা ফগ লাইট লাগিয়েছি। সেইগুলো আজকে আমার সার্থকতা দেখা দিল। এই রাস্তাটায় আমার কোনো অসুবিধা হয়নি এই এক্সট্রা লাইটটা লাগানোর জন্য। তো এই এক্সট্রা লাইটগুলো যাদের বাইকে আছে তাদের এই রাত্রিবেলা এরকম জার্নি করতে কোনো রকম সমস্যা হবে না। আশা করি তোমরাও যারা যাতায়াত করো, যারা রাইডিং করো, তারা অবশ্যই এক্সট্রা ফগ লাইট নিশ্চয়ই নিজের বাইকে লাগিয়ে নেবে বা লাগিয়ে ফেলেছো অলরেডি। তাই সেক্ষেত্রে ওইসব লাইট সংক্রান্ত ভিডিও আমার প্রোফাইলে অলরেডি আছে। তাই সেক্ষেত্রে যাদের প্রয়োজন হবে তারা একবার দেখে। ওভারঅল আমরা একটা সুন্দর ট্যুর করলাম ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, আর তার সাথে সাথে এইসব ওয়াটারফলগুলো দেখে। আর হ্যাঁ, এখান থেকে একটুখানি রাস্তা ছিল ঝাড়খণ্ড।